এখন ঘড়িতে সময় হয়েছে 9:15 আর আমরা বেরিয়ে পড়লাম খাজুরাহোয় আমাদের হোটেল ঝানকার থেকে। আর আজকে আমরা যাচ্ছি ঔরঙ্গাবাদ, যেটা বিহারে। সেখানে আমরা নাইট স্টে করব, কালকে আমরা কলকাতা চলে যাব। তার মানে আজকে আমাদের বাড়ি ফেরা শুরু হলো। আর এখান থেকে ঔরঙ্গাবাদ বিহারের ডিস্টেন্স হচ্ছে 543 কিলোমিটার, সময় লাগবে 11 ঘন্টার মতো। কালকে আমরা যে হাইওয়েটা দিয়ে এসছিলাম ওরচাঁদ থেকে, আমরা সেই হাইওয়েটাই ধরবো আজকে, ন্যাশনাল হাইওয়ে 39। এখান থেকে এই রাস্তাটা দিয়ে 10 কিলোমিটার গেলে ন্যাশনাল হাইওয়ে 39-এ কানেক্ট করবো আমরা। আর আজকে সত্যি কথা বলতে একটু মনটা খারাপ লাগছে, কারণ দুটো। একটা হচ্ছে সেই কলকাতার নর্মাল লাইফে ফিরে যেতে হচ্ছে, সেম শিডিউল। আর দ্বিতীয় হচ্ছে মধ্যপ্রদেশকে গুড বাই বলতে হচ্ছে। খুব সুন্দর জায়গা, খুব ভালো জায়গা এই মধ্যপ্রদেশ, বিরাট রাজ্য। আমরা কয়েকটাই মাত্র জায়গা দেখতে পেলাম। আমাদের মতো চাকরিজীবীদের একবারে এত ছুটি পাওয়া সম্ভব নয় যে পুরো মধ্যপ্রদেশ একবারে দেখব। ঠিক আছে, আবার আসা যাবে, কিন্তু ভীষণ সুন্দর জায়গা এই মধ্যপ্রদেশ। তবে মধ্যপ্রদেশ যখন আবার আসব, খাজুরাহো এবং ওরছায় আবার আসার ইচ্ছে রইল আমাদের সকলের। এত ভালো লেগেছে আমাদের এই দুটো জায়গা। আর কালকে আসার সময় যেরকম দেখেছিলাম, এই যে রাস্তাটা যেটা খাজুরাহোকে কানেক্ট করছে ন্যাশনাল হাইওয়ের সাথে, ন্যাশনাল হাইওয়ে 39-এর সাথে, সেই রাস্তাটা কিন্তু খুব ভালো কন্ডিশনের। যেরকম দেখতে পাচ্ছেন আমরা ওটার উপর দিয়ে এখন যাচ্ছি। চওড়া রাস্তা, 2x2 রোড, খুব ভালো লাগছে এখান দিয়ে গাড়ি চালিয়ে। এবং গাছের কাভারটা দেখুন এখানে কি সুন্দর। আর আমাদের মধ্যপ্রদেশ ট্রিপে আমরা একটা জিনিস নোটিস করলাম, আমরা খাজুরাহো গেলাম, ওরছা গেলাম, গোয়ালিয়র গেলাম, তিনটে জায়গাতেই কিন্তু প্রচুর গ্রিনারি, প্রচুর গাছ। চলে এলাম আমরা ন্যাশনাল হাইওয়েতে। এখান থেকে আমরা লেফট টার্ন নিয়ে নিচ্ছি আর কানেক্ট করে যাব ন্যাশনাল হাইওয়ে 39। উঠে পড়লাম আমরা ন্যাশনাল হাইওয়ে 39-এ। এখান থেকে পান্না হচ্ছে 34 কিলোমিটার, সাতনা 107, রেওয়া 159। আমি বোধহয় একটু বেশি আশা করে ফেলেছিলাম যে হাইওয়ে দুর্দান্ত হবে। ন্যাশনাল হাইওয়েতে ওঠার পর দেখুন কি অবস্থা, চোখলা ওঠা রাস্তা চওড়া, কিন্তু দুটো প্রবলেম। একটা হচ্ছে সিঙ্গেল লেন হাইওয়ে, আর দ্বিতীয়ত হচ্ছে প্রচণ্ড গর্ত। মানে এখানে প্যাচ ওয়ার্কও করেনি, সবাই যাচ্ছে লাফাতে। কিন্তু রাস্তায় একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ট্রাফিক একদম কম। আজকে আমাদের রাস্তাটা এবার আপনাদের বলে দিই। আমরা এখান থেকে বেরোলাম, বেরিয়ে ন্যাশনাল হাইওয়ে ধরে আমরা যাব সাতনা, রেওয়া ক্রস করে, তারপর মির্জাপুর বাইপাস করে, বারাণসী, মুঘলসরাই বাইপাস করে আমরা ঔরঙ্গাবাদ পৌঁছবো। আর আজকে ওয়েদার কিন্তু খুব ভালো, বাইরে টেম্পারেচার 27 ডিগ্রি সেন্টিগ্রেড। আর যেরকম দেখতে পাচ্ছেন টিপটিপ করে বৃষ্টিও পড়ছে, মেঘলা আকাশ, ভালো ওয়েদার। শুধু রাস্তাটা একটু যদি ভালো হয় সামনে যেতে যেতে, তাহলে ড্রাইভটা আমরা এনজয় করতে পারবো। রাস্তার কন্ডিশনটা খারাপ সেটা মানছি, কিন্তু রাস্তার চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ। ন্যাশনাল হাইওয়ে 39 পুরো দেখুন জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে, মানে আশপাশে গাছের সংখ্যা অনেক বেড়ে গেছে। সামনে পাহাড় দেখা যাচ্ছে, আমাদের ডান পাশেও পাহাড় রয়েছে। এবং দেখুন এই যে জঙ্গল ভাব একটা চলে আসছে, কারণ আমরা পান্নার দিকে এগিয়ে চলেছি এখন। ওখানে কিন্তু পান্না ন্যাশনাল পার্ক আছে। এবার আমাদের ইচ্ছে ছিল পান্না টাইগার রিজার্ভে একদিন গিয়ে সাফারি করার, কিন্তু আনফর্চুনেটলি আমরা কোনো বুকিং পাইনি। তো ওই জন্যে এবারে আমরা পান্না ভিজিট করছি না, তবে এই পান্নার পাশ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। যেতে যেতে আমরা একটা ব্রিজের ওপর চলে এলাম, এখানে একটু দাঁড়ালাম। নিচ দিয়ে যে নদী বয়ে যাচ্ছে ওটা হচ্ছে কেন নদী। ওই পাশে উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে, ওপরে মেঘ জমে রয়েছে, কি অসাধারণ দৃশ্য খালি একবার দেখুন। এবার দেখুন কোথায় ঢুকে পড়লাম, এটা পান্না ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি এখন আমরা। চারিদিকে জঙ্গল এরিয়া, আর রাস্তাটা জাস্ট দেখুন, পুরো ফিদা হয়ে গেলাম রাস্তা দেখে। কি সুন্দর রাস্তা দেখুন, গাছে ঘেরা, দুপাশে ঘন জঙ্গল। আমার ডান দিকে কিন্তু পাহাড় রয়েছে, একটা ছোট্ট পাহাড় রয়েছে যার গায়ে জঙ্গল। এইখানে দেখুন পান্না টাইগার রিজার্ভ যাওয়ার গেট, জিন্না গেট, বাফার জোন। এখান থেকে 14 কিলোমিটার ডিস্টেন্স, এই হচ্ছে গেট। আমরা এই রাস্তা দিয়ে এলাম, আর এখানে দাঁড়াতে বাধ্য হলাম কারণ সামনে প্রচুর গাড়ির লাইন। জানি না কি হয়েছে, একটা জ্যাম লেগে গেছে। আর আমরা এখন ঠিক পান্না ফরেস্টের মধ্যে দাঁড়িয়ে।
এই পাশে ঘন জঙ্গল, এইখানে সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর এই পাশেও ঘন জঙ্গল। সামনে থেকে এক ভদ্রলোক আসছিলেন, ওনাকে আমি জিজ্ঞেস করলাম কিসের জ্যাম, বলল কোনো ট্রাক বোধহয় উল্টে গেছে। আর এখান থেকে একটা ক্রেনও দেখা যাচ্ছে মনে হচ্ছে গাছের ফাঁক দিয়ে, ঠিক বুঝতে পারছি না, মনে হয় ওটাকে সরানোর চেষ্টা করা হচ্ছে। গাড়ি থেকে নেমে পড়লাম, সামনে চলে এলাম দেখতে কি হয়েছে, আর সত্যিই ট্রাক উল্টে গেছে। দেখুন এই ক্রেনগুলোকে নিয়ে আসা হয়েছে এখানে ট্রাকটাকে ঠিক করার জন্য, তোলার জন্য। এই যে এখানে সামনে দেখুন ট্রাক উল্টে গেছে, একটা বিরাট বড় ট্রাক পুরো রাস্তায় এখানে ভেঙে নিচে নেমে গেছে ট্রাকটা। রাস্তা বন্ধ এখানে, এখন কখন রাস্তা খুলবে কিচ্ছু জানি না, আমাদের অনেকখানি যেতে হবে, সেটা নিয়ে চিন্তা হচ্ছে। ফালতু ফালতু এখানে সময়টা নষ্ট হচ্ছে, আর কিছুই না। এতক্ষণ আমরা সবার শেষে ছিলাম, এখন পেছনেও দেখুন লম্বা গাড়ির লাইন লেগে গেছে। এখন ওদিককার লাইনটা ছেড়েছে, ওদিকের গাড়িগুলো আসছে, আর এবার আমাদেরটাও ছাড়ছে দেখতে পাচ্ছি। এতটা জ্যাম হতো না, সব পেছনের গাড়িগুলো লাইন ব্রেক করে রং সাইড দিয়ে সামনে গিয়ে জড়ো হচ্ছে, আর সেই জন্য এই জ্যামটা হচ্ছে। খুব বাজেভাবে উল্টে গেছে ট্রাকটা, বাঁদিকের চাকাটা পুরো ধসে নেমে গেছে নিচে। যে কোনো সময় এটা ওই পাশে উল্টে যেতে পারে, কারণ এটা প্রচণ্ড হেভি লোড নিয়ে যাচ্ছে। 26 মিনিট আমরা এখানে আটকে ছিলাম, তারপর আমরা অবশেষে মুক্তি পেলাম, এখন এগিয়ে চলেছি। বাঁদিকে গ্রাসল্যান্ডটা দেখুন কি সুন্দর। আমরা এতক্ষণ যেসব জায়গা দিয়ে আসছিলাম, এই জায়গাটায় আসতেই কিন্তু পুরো ল্যান্ডস্কেপটা চেঞ্জ হয়ে গেল। জঙ্গল, গ্রাসল্যান্ড, পাহাড় সব কিছু রয়েছে এখানে। এবার সামনেটায় দেখুন একটা বড় পাহাড়ের রেঞ্জ, আর তার উপর দেখুন মেঘ জমে রয়েছে, কি দুর্দান্ত লাগছে। এখানে রাস্তায় হনুমানের সংখ্যাটা দেখুন। প্রথমেই আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। আমরা এখন পান্না ফরেস্ট এরিয়া থেকে বেরিয়ে এলাম, আর বেশ কিছুক্ষণ টাইম লাগলো আমাদের পুরো এই জায়গাটা কভার করে আসতে। মানে পান্না ফরেস্ট এরিয়াটা বেশ বড়, আর পান্না ফরেস্ট এরিয়া থেকে বেরিয়ে আসার বেশ কিছুটা পর থেকেই শুরু হয়ে গেল ভালো রাস্তা। একটুখানি রাস্তাটা ভালো পাওয়ার পর ভেবেছিলাম রাস্তা বোধহয় ভালো হয়ে গেল, কিন্তু না, তা নয়। এখানে রাস্তা বেশ খারাপ, ওয়ার্ক ইন প্রোগ্রেস লেখা রয়েছে, তার মানে রাস্তার কাজ চলছে, আর তার জন্য ডাইভারশনও রয়েছে। প্লাস রাস্তার অবস্থাও ভীষণ খারাপ, প্রচুর গর্ত, ভাঙা রাস্তা। মধ্যপ্রদেশে আসার পর আমাদের ট্রিপের মধ্যে এই আমরা প্রথম এত বাজে রাস্তা পাচ্ছি। এখন আবার ফরেস্ট এরিয়ার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আর রাস্তার অবস্থা দেখুন, বড় বড় গর্ত, তার মধ্যে বৃষ্টি হয়ে কোথায় কতটা জল জমেছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। আমরা এখন বেশ খানিকটা চলে এসেছি, এখন রাস্তার অবস্থা একটু ভালো হয়েছে, গর্তগুলো আর নেই, যদিও আনইভেন রোড, কিন্তু তবুও গর্ত নেই, এবং ন্যাচারাল বিউটি কিন্তু আগের মতনই খুব সুন্দর। আর এখনও আমাদের ঔরঙ্গাবাদ বিহার পৌঁছানোর জন্য 490 কিলোমিটার ট্রাভেল করতে হবে। এই এতক্ষণ রাস্তায় অত্যাচারের পর এই শুরু হলো অসাধারণ রাস্তা। আর এখান থেকে 60 কিলোমিটার রেওয়া ক্রস করে আমরা মুঘলসরাইয়ের দিকে, বারাণসীর দিকে এগিয়ে যাব। এখন ঘড়িতে সময় হয়েছে 12টা 20, আর আমরা 125 কিলোমিটার মতো চলে এসেছি। তবে প্রোগ্রেস কিন্তু খুব একটা ভালো নয়, কারণ রাস্তার অবস্থা যেরকম আপনাদের দেখালাম খুব খারাপ ছিল। এখন রাস্তাটা অনেকটা বেটার হয়েছে, কিন্তু যেরকম হাইওয়ে এত দিন ধরে আমরা পাচ্ছিলাম সেই রকম কিন্তু কন্ডিশন নয় এই রাস্তাটার। প্রচণ্ড আনইভেন, মাঝে মাঝে উঠে যাচ্ছে, নেমে যাচ্ছে, গাড়ি লাফিয়ে উঠছে, আর তারপরে এই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। ওপরে মেঘটা দেখুন, যদিও দেখতে খুব ভালো লাগছে, কিন্তু রাস্তাটা খারাপ হওয়ার জন্য বৃষ্টিটাকে আমরা খুব একটা এনজয় করতে পারছি না। সব সময় ততস্থ থাকতে হচ্ছে রাস্তায়, কোথায় গর্ত চলে আসবে, কোথায় প্যাচ চলে আসবে, এইগুলো নজর রাখতে হচ্ছে। কিন্তু ওয়েদারটা খুব মনোরম হয়ে গেছে। এখন বাইরে টেম্পারেচার 27 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে গাড়ির কনসোলে। আর এক্ষুনি আমি আমার কনসোলে চেক করলাম, আমার ডিস্টেন্স টু এমটি দেখাচ্ছে 209 কিলোমিটার। আশা করি ততক্ষণে আমি ইউপিতে ঢুকে যেতে পারবো, আর যদি না ঢুকি তাহলে এমপিতে কিছুটা তেল ভরিয়ে নেবো, ইউপিতে গিয়ে ট্যাঙ্ক ফিল আপ করাবো। কারণ মধ্যপ্রদেশে ডিজেলের পার লিটার দাম হচ্ছে 92 টাকা, আর উত্তরপ্রদেশে 87 রুপিস পার লিটার। তার মানে আমি যদি উত্তরপ্রদেশে ভরাই আমার অনেক টাকা বাঁচবে। আর দেখতে দেখতেই চলে এলাম একটা টোল প্লাজায়। এটা হচ্ছে আমাদের সেকেন্ড টোল প্লাজা আজকে। কিছুক্ষণ আগে একটা টোল প্লাজা
ক্রস করে এসেছিলাম, তখন ভেবেছিলাম বলবো, জিজ্ঞেস করব যে আপনারা টোল নিচ্ছেন কেন, রাস্তার অবস্থা তো এরকম খতরনাক। তো সেরকম আর কিছু করিনি, টোল দিয়ে চলে এসেছিলাম। এই টোলটা নেওয়াটা ঠিক আছে, যুক্তিসঙ্গত, কারণ এখন রাস্তার কন্ডিশন বেশ ভালো হয়ে গেছে। তবে আমার যদিও কোনো টোল কিন্তু কাটছে না, কারণ আমি ফাস্ট্যাগ অ্যানুয়াল পাস করিয়ে এসেছিলাম রাজমার্গ যাত্রা অ্যাপ থেকে। সেইখানে আমার 3000 টাকা দিতে হয়েছিল, আর আমার 200 টোল প্লাজা ক্রসিংস ফ্রি, মানে পার ক্রসিং ধরে নিন 15 টাকা করে পড়ছে আমার। তো আমি যেহেতু প্রচুর ট্রাভেল করি নিজের গাড়ি নিয়ে, তো আমার জন্য এই অ্যানুয়াল পাস অনেক লাভের। আমরা এখন ঢুকে পড়েছি রিওয়া শহরের মধ্যে। একটা ফ্লাইওভার পড়লো সামনে, সেটা ক্রস করে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। এবার পাস করছি রিওয়া শহরের মধ্যে দিয়ে। বেশ কয়েকটা জায়গায় ট্রাফিক জ্যামে আটকালাম। তখন মনে হচ্ছিল এখানে একটা বাইপাস থাকলে বেশ ভালো হতো, তাহলে শহরটাকে বাইপাস করে বেরিয়ে যাওয়া যেত। আজকে সকাল থেকে কিন্তু আমাদের হাইওয়ের অভিজ্ঞতা খুব একটা ভালো হচ্ছে না। এত দিন ধরে মধ্যপ্রদেশের মধ্যে ঘুরছি, এত ভালো ভালো হাইওয়ে পেয়েছি, কিন্তু আজকে কিন্তু প্রত্যেকটা হাইওয়ে যে কটা দিয়ে এখনো পর্যন্ত আমরা ট্রাভেল করলাম, সব কটারই অবস্থা খুবই খারাপ। কিছু কিছু হাইওয়ে আছে যেগুলো কন্ডিশন ভালো, কিন্তু ওই আনইভেন হাইওয়ে, মানে গর্ত না থাকলেও হাইওয়ে কিন্তু ওঠা নামা খুব খুব খারাপ। আর এই রিওয়া শহর থেকে আমরা যে হাইওয়েটা কানেক্ট করলাম, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 30 নম্বর জাতীয় সড়ক। ঘড়িতে এখন সময় হয়েছে 2:50, আর আমরা এমপি ইউপি বর্ডার ক্রস করে উত্তরপ্রদেশে ঢুকে পড়লাম। আজকে আমরা 3টে রাজ্যের ওপর দিয়ে ড্রাইভ করব। প্রথমে ছিলাম মধ্যপ্রদেশে, এখন উত্তরপ্রদেশে আছি, আর কিছুক্ষণ পরে ঢুকবো বিহারে। আর ইউপিতে ঢোকার পরেই দেখুন রাস্তা কতটা ভালো হয়ে গেল। আজকে মধ্যপ্রদেশে যে কটা রাস্তা দিয়ে আমরা এসেছি, আমরা কিন্তু নিরাশ হয়েছি, কিন্তু আজকে ইউপিতে ঢোকার পর রাস্তার কন্ডিশন পুরোপুরি বদলে গেল। অসাধারণ রাস্তা, পুরো কংক্রিট রাস্তা, আর আশেপাশে ন্যাচারাল বিউটিও অসাধারণ। আর এখন আমরা সার্চ মোডে আছি। লাঞ্চের টাইম হয়ে গেছে, কিন্তু কোনো খাওয়ার জায়গা পাচ্ছি না। টিনটিন বাবু ঘুমোচ্ছেন এখন, আর আমাদেরও খুব একটা খিদে পায়নি। হেভি ব্রেকফাস্ট করেছিলাম সকালে। দেখি আশেপাশে যদি কোনো ভালো জায়গা পাই দাঁড়াবো। এখন আমরা একটা পাহাড়ের ওপর দিয়ে পাস করছি, আপনাদের জায়গাটা একবার দেখাচ্ছি। আমি বাধ্য হলাম থামতে। এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম, অসাধারণ লাগলো, কিন্তু কি সুন্দর জায়গাটা। মানে আমরা বেশ উঁচুতে উঠে এসেছি। আমি বুঝতে পারিনি, রাস্তা দিয়ে ড্রাইভ করতে করতে আমি সত্যি বুঝতে পারিনি এতটা উঁচুতে আমরা উঠে এসেছি। কিন্তু এই পাশে যখন পাহাড়টা দেখলাম, তখন বুঝতে পারলাম যে আমরা বেশ এলিভেটেড একটা রাস্তা দিয়ে চলছি। এখানে একটু ড্রোন ফটোগ্রাফি করার ইচ্ছে ছিল, কিন্তু এখন সময়টা অনেক বেশি হয়ে গেছে। এখন হোটেল খুঁজতে হবে যেখানে আমরা লাঞ্চ করতে পারবো। তাছাড়াও একটা ভয় হচ্ছে, যেরকম মেঘ করেছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। ওই জন্য আমি আর ড্রোনটা বার করলাম না। এবার রাস্তাটা দেখুন, এতক্ষণ যে আমরা ওপরে উঠলাম, এবার কিন্তু আস্তে আস্তে আমরা নিচে নামছি। আর সামনেটা দেখুন কি অসাধারণ লাগছে। দেখুন রাস্তাটা যেমন সুন্দর, তেমন পাহাড়গুলো, আর এই সৌন্দর্য আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে আকাশে এই মেঘটা। আর কিছুটা এগোতেই চলে এলাম এই পেট্রোল পাম্পে, আর গাড়ির ডিজেলটা ভরিয়ে নিলাম। এখানে ডিজেলের রেট হচ্ছে 88.78, আর আমাদের বেঙ্গলে 92 পয়েন্ট সামথিং। কতটা কম পার লিটার ভাবুন। গাড়ির খাবারের ব্যবস্থা হয়ে গেল, এখান থেকে ফুল ট্যাঙ্ক ডিজেল নিয়ে নিলাম। এরপরে আমাদের খাবারের ব্যবস্থা করতে হবে।
এখন সময় হচ্ছে বিকেল 4টে, আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি অদ্ভুত রাস্তা, কিলোমিটার পর কিলোমিটার রাস্তা, কিন্তু কোনো খাওয়ার জায়গা নেই। অনেকটা সময় হয়ে গেল আমরা ট্রাভেল করেই চলেছি, এখনও পর্যন্ত কোনো ভালো স্ট্যান্ডার্ড খাওয়ার জায়গা পাইনি। এখন আমরা মির্জাপুর শহর বাইপাস করে চলে যাচ্ছি, কিন্তু এখনও পর্যন্ত হাইওয়ের ধারে কোনো ভালো ধাবা পেলাম না। অবশেষে আমরা দেখতে পেলাম এই রেস্তোরাঁ, যেখানে আমরা ঢুকে পড়লাম আমাদের লাঞ্চটা করার জন্য। একেবারে হাইওয়ের ধারেই অবস্থিত এই রেস্তোরাঁ। লাঞ্চে আমরা নিলাম 2 প্লেট চিকেন চাউমিন আর 1 প্লেট চিলি চিকেন। আর এই রেস্তোরাঁ থেকে ভিউটা দেখুন, দারুণ ভিউ। সামনে হাইওয়ে আর তার ঠিক সামনেই সবুজ চাষের জমি। এখন বাজে 5:30 আর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম লাঞ্চ করে। 5:30-এ লাঞ্চ করলাম, কিছু করার নেই, কোনো জায়গা পেলাম না ভালো দেখে। এখানে খাবার ভালো ছিল আর আমাদের বিল হলো 840 রুপিস। আর এখন কি সুন্দর লাগছে দেখুন, সূর্য ডুবে ডুবে করছে আর সূর্যের লাইটটা পুরো সোনালি হয়ে গেছে। এখান থেকে ঔরঙ্গাবাদ বিহার এখনও আমাদের যেতে হবে 194 কিলোমিটার, সময় লাগবে 3 ঘন্টা 40 মিনিটের মতো। তো অবশ্যই আজকে রাত হয়ে যাবে যেতে যেতে। আর যেটা আমার সবসময় ভালো লাগে নাইট ড্রাইভ করতে, সেটাও আমি করার সুযোগ পাবো। আর কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুবে যাবে, আমাকেও হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হবে। আর এখান থেকে বারাণসীর ডিস্টেন্স হচ্ছে 62 কিলোমিটারের মতো। এখান দিয়ে সোজা চলে গেলে বারাণসীতে ঢুকে যাওয়া যাবে। আর আমরা এই ইউটার্ন নিয়ে নিলাম, এই সামনে থেকে বাঁদিকে বেঁকে যাব টুয়ার্ডস গয়া। এই আমরা এখানে বাঁদিকে বেঁকে গেলাম টুয়ার্ডস গয়া, এদিক দিয়েই যেতে হবে ঔরঙ্গাবাদ। আর এই ওপরের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটাই আমরা গিয়ে মার্চ করব। এটা হচ্ছে দিল্লি রোড, আমরা যেদিকে যাচ্ছি সেদিকে হচ্ছে দুর্গাপুর, আসানসোল, গয়া, কলকাতা। আর ঠিক আমাদের পিছন দিকটায় হচ্ছে দিল্লি। এবার উঠে পড়লাম আমরা ন্যাশনাল হাইওয়েতে, আর এদিক দিয়ে সোজা চলে যাব ঔরঙ্গাবাদ। আরও কিছুটা যাওয়ার পর পড়লাম বিরাট জ্যামে। প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। এখানে আমাদের অনেক সময় নষ্ট হলো। পরে বুঝলাম রাস্তায় কাজ হচ্ছে, তাই ডাইভারশনের জন্য জ্যাম। তাছাড়াও রাস্তায় বিশাল জল জমে একটা সুইমিং পুল তৈরি হয়ে গেছে, সেই জন্য জ্যামটা এত বেড়ে গেছে। এখন বাজে 10:40 আর আমরা এসে পৌঁছলাম ঔরঙ্গাবাদে আমাদের হোটেলে। হোটেলের নাম হচ্ছে গার্গী সুরিয়া বিহার, আর আমাদের রুম নাম্বার হচ্ছে 203। আপনাদের রুমটা দেখাচ্ছি, কিন্তু তার আগে বলে নিই রাস্তার অবস্থা। আমাদের 2 ঘন্টা জ্যামে কাটলো, জাস্ট এই সাসারামের এখানে একটা জ্যাম। এবার আপনাদের রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে মেন দরজা, এপাশে একটা ওয়ার্ডরোব আছে, ওইখানে বাথরুম, একটু পরে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের রুম। এখানে একটা র্যাক আছে জিনিসপত্র রাখার, এখানে একটা আলমারি মতো আছে, এখানে চা কফি বানানোর সরঞ্জাম, 2টো জলের বোতল আছে, গ্লাস আর কাপ আছে। আর এই হচ্ছে বেড, দুপাশে 2টো সাইড টেবিল আছে, এ পাশেও একটা র্যাক মতো আছে, টিভি, ওয়ার্কিং ডেস্ক, আয়না, আর ও পাশে বসার জায়গা, এসি আছে, যথেষ্ট পরিমাণে লাইট আছে আর পাখা আছে। এবার বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই। বাঁদিকে ঢুকেই বেসিন, আয়না, কমোড, স্নানের জায়গা আর ওপরে গিজার। ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। রাস্তায় এত দেরি হচ্ছে দেখে আমরা ফোন করে এদের ডিনারের অর্ডারটা দিয়ে দিয়েছিলাম। এখানে রেস্টুরেন্ট খোলা থাকে 10:30 অবধি। তো আমরা অর্ডার দিয়েছি 2 প্লেট চিকেন ফ্রাইড রাইস, 1 প্লেট ড্রাই চিলি চিকেন, গ্রিন স্যালাড। আজকে আমাদের এই রুমটা হচ্ছে প্রিমিয়াম ডিলাক্স রুম, আর এটার জন্য আমাদের দিতে হচ্ছে 3633 টাকা। এটা হলো এই হোটেলের ইন হাউস রেস্তোরাঁ। কাল রাতে ঔরঙ্গাবাদ বিহারে আমরা এসেছিলাম, তো আমরা ছিলাম এই হোটেলে। কালকে রাত্রে আপনাদের হোটেলটা দেখাতে পারিনি, অন্ধকার হয়ে গেছিলো। আজকে একবার বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে হোটেল গার্গী সুরিয়া বিহার, ঔরঙ্গাবাদ বিহারে। বেশ সুন্দর হোটেল,
ভেতরে তো আপনাদের দেখালামই রুম কেমন ছিল, ওয়াশরুম কেমন ছিল। আর এই হোটেল কিন্তু একদম ন্যাশনাল হাইওয়ে থেকে মাত্র 100-150 মিটার দূরে হবে। যারা গাড়ি নিয়ে আসছেন এইখানে কিন্তু বেশ সুন্দর বড় পার্কিং স্পেস রয়েছে। আপনারা যারা কলকাতা থেকে কোথাও ট্রাভেল করছেন এবং রাত্রে স্টে করতে চান, তাহলে औरंगाबाद বিহারে এই হোটেল গার্গী সূর্য বিহার একটা আইডিয়াল প্লেস। औरंगाबादে আমাদের যে হোটেল ছিল, হোটেল গার্গী সূর্য বিহার, এটার ব্যাপারে একটা কথা আপনাদের বলতে চাই, এনাদের ব্যবহার কিন্তু খুব ভালো। কালকে আমরা রাত্রেবেলা 2টো চিকেন ফ্রাইড রাইস অর্ডার দিয়েছিলাম, তো অত রাত হয়ে যাওয়ার জন্য হয়তো ওনাদের কোনো ভুল ছিল, ওনারা বাই মিস্টেক আমাদের ভেজ ফ্রাইড রাইস দিয়ে দিয়েছিলেন। তারপরে নিজেদের ভুল বুঝতে পেরে ওনারা সাথে সাথে 2টো চিকেন ফ্রাইড রাইস আমাদের রুমে পাঠিয়ে দেন। এবং আমরা যেহেতু ততক্ষণে খাওয়া শুরু করে দিয়েছিলাম, আমরা সেটা নিইনি। তারপরে অবশ্য একটা প্লেট আমরা নিয়েছিলাম, কিন্তু ওই যে একটা প্লেট আমরা নিলাম না, তার জন্য ওনারা কি করলেন, ওনারা আজকে সকালে আমাদের একটা ফুল প্যাকেট ব্রেকফাস্ট রেডি করে দিয়েছিলেন। অসাধারণ খাওয়ার কোয়ালিটি এবং কোয়ান্টিটি খুব বেশি ছিল। তো এই বিহেভিয়ারটা দেখে সত্যি আমাদের খুব ভালো লাগলো। তো নেক্সট টাইম আমরা যখন এই রাস্তায় কোথাও যাব, আমি তো অবশ্যই এখানে থাকবো, কারণ এদের বিহেভিয়ার সত্যি খুব ভালো। আজকের গল্প এই পর্যন্তই। এর পরদিন আমরা সকালে বিহারের औरंगाबाद থেকে বেরিয়ে কলকাতায় আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হই, আর সেই গল্প নিয়ে আসব আমার পরের ভিডিওয়। তাই দেখতে থাকুন আমার চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন।